আজকে আমরা ক্লাস 8-এর ভৌতবিজ্ঞানের পদার্থের গঠন এই চ্যাপ্টারটা শুরু করছি। এই চ্যাপ্টারটা কতগুলো ক্লাস সময় লাগবে, তো ধীরে ধীরে এগোবো। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমরা চেষ্টা করবে বোঝার, বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবে। তো পদার্থের গঠন সম্বন্ধে তোমাদের একটু ধারণা ক্লাস 7-এ হয়েছে, যে পদার্থ কী দিয়ে তৈরি। সেখানে আমরা ডাল্টনের মতবাদ পড়েছিলাম। কি পড়েছিলাম ডাল্টনের মতবাদে? যে প্রতিটা মৌলিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং কোনো রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে এই সকল ক্ষুদ্র কণাগুলোকে ভাঙা যায় না বা সৃষ্টিও করা যায় না। ডাল্টন এই কণাগুলোর নাম দিয়েছিলেন অ্যাটম বা পরমাণু। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারা আবিষ্কার করলেন যে এই পরমাণুকেও ভাঙা যায়। এই পরমাণুকে ভেঙে যে কণাগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে পরমাণুর মূল উপাদান। তো সেই পরমাণুকে ভেঙে কী কী কণা পাওয়া গিয়েছিল? পরমাণুকে ভেঙে প্রধানত 3 রকমের কণা পাওয়া গিয়েছিল। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তাছাড়া পরবর্তীকালে আরও বিভিন্ন কণার সন্ধান, বিভিন্ন স্থায়ী এবং অস্থায়ী কণার সন্ধান পরবর্তীকালে পাওয়া গেছে, যেমন পজিট্রন, নিউট্রিনো, মেসন প্রভৃতি বিভিন্ন কণার সন্ধান পাওয়া গেছে। তো আমরা এখন যে পরমাণুর গঠন বা পরমাণুর মডেল, যে মডেলটা আমরা পড়ব, সেটা ফাইনাল মডেল হচ্ছে বিজ্ঞানী নিলস বোরের যে পরমাণুর মডেল আছে, সেই পরমাণুর মডেলটা আমরা পড়ব। নিলস বোরের এই পরমাণু মডেল অনুযায়ী যে পরমাণুর দুটো অংশ কি কি? একটা হচ্ছে এই যে পরমাণুর দুটো অংশ আমরা দেখছি, একটা হচ্ছে পরমাণুর মধ্যে একদম ক্ষুদ্র একটা জায়গা জুড়ে, এই ছবিটাতে দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে, এই যে এইরকম ছোট্ট একটা জায়গা জুড়ে একদম পরমাণুর কেন্দ্রে এটাকে থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কে থাকে না পজিটিভ তড়িৎগ্রস্ত প্রোটন এবং নিস্তড়িত নিউট্রন। তাহলে আমরা কী পেলাম? একটা অংশ হচ্ছে একদম পরমাণুর কেন্দ্রে যে অংশটা থাকে তাকে আমরা নিউক্লিয়াস বলি, যেখানে থাকে হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত প্রোটন কণা এবং নিস্তড়িত নিউট্রন কণা। আর কি থাকে? আর থাকে হচ্ছে পরমাণুর বাইরে বাইরে এই যে বিভিন্ন কক্ষপথগুলো আছে, এই কক্ষপথে ইলেকট্রন কণাগুলো থাকে। তো তাহলে এখন আমরা আসছি যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। পরমাণুর কেন্দ্রে বলেছিলাম কি কণা থাকে না কি থাকে? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে আমরা একটা নাম বলতে পারি, সেটা হচ্ছে পরমাণু কেন্দ্রক। তাহলে পরমাণুর কেন্দ্রস্থলে অতি অল্প স্থান জুড়ে, খুব সামান্য, একদম সামান্য জায়গা, এমনিতেই পরমাণুকে আমরা খালি চোখে দেখতে পাই না, তার মধ্যেও অতি সামান্য, অতি ক্ষুদ্র স্থান জুড়ে যে অংশটা থাকে এবং যার মধ্যে পরমাণুর সব ভর কেন্দ্রীভূত থাকে। কেন সব ভর কেন্দ্রীভূত থাকে? কারণ পরমাণুর যে 3 রকম কণা আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3 রকম কণা আছে, এর মধ্যে ইলেকট্রন হচ্ছে প্রায় ভর শূন্য, ভর আছে প্রোটন এবং নিউট্রনের। এই দুটো কণা কোথায় রয়েছে? নিউক্লিয়াসে। তাহলে সমস্ত পরমাণুর ভর বলতে আমরা কি বুঝবো? নিউক্লিয়াসের যা ভর হবে সমস্ত পরমাণুরই তাই ভর হবে। পরমাণুর বেশিরভাগ জায়গাগুলোই হচ্ছে ফাঁকা। তাহলে কি হবে? যে পরমাণুর সমগ্র যা আয়তন হবে তার তুলনায় নিউক্লিয়াসের আয়তন একদমই নগণ্য। নিউক্লিয়াসে আমরা যে দু ধরনের কণা দেখতে পাই, এক হচ্ছে নিউট্রন আর এক হচ্ছে প্রোটন। এই দুটো কণাকে আমরা একসাথে বলি নিউক্লিয়ন। কি বলি একসাথে? নিউক্লিয়ন। দুটো কণাকে একসাথে বলা হয় নিউক্লিয়ন। এবং বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে এই নিউক্লিয়নগুলোর সংখ্যা, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের সংখ্যাগুলো কী হবে? আলাদা আলাদা হবে, সবার ক্ষেত্রে একই হবে না, কখনোই হবে না। এবং আরেকটা ব্যাপার বলার দরকার, যে এটা তোমরা ক্লাস 7-এই পড়েছো, প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কী কণা আছে
না পজিটিভ তড়িৎগ্রস্ত প্রোটন কণা আছে, তার ফলে নিউক্লিয়াসের চার্জ কী হবে বা নিউক্লিয়াসের তড়িতাধান কী হবে? ডেফিনেটলি পজিটিভ। এবার এই কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা এই নিউক্লিয়াসটাকে ধ্বংস কখনোই করতে পারি না। আচ্ছা, এই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে দেখো সমস্ত পজিটিভ, একটু বড় করে ছবিতে দেখানো হয়েছে, সমস্ত পজিটিভ চার্জগুলো আছে, পজিটিভ চার্জগ্রস্ত প্রোটন এবং সমস্ত নিস্তড়িত নিউট্রন কণাগুলো একসাথে রয়েছে। তো এটা গেল আমাদের পরমাণুর কেন্দ্রক অর্থাৎ নিউক্লিয়াসের কথা। এরপরে আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে গঠনের মধ্যে পড়ে, সেটা হচ্ছে পরমাণুর বাইরে, এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে কী থাকে? ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক কীরকম? যেমন আমরা সৌরজগতের ক্ষেত্রে দেখি, সৌরজগতের ক্ষেত্রে কেন্দ্রে থাকে সূর্য, তার বাইরের বিভিন্ন কক্ষপথগুলোতে, আলাদা আলাদা কক্ষপথে কী থাকে? গ্রহগুলো ঘুরতে থাকে। ঠিক এখানেও তাই, এই কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস, তারপরে ক্রমবর্ধমান ব্যাসের, দেখো এইটার যা ব্যাস এই বৃত্তাকার এই কক্ষপথে, তার তুলনায় এটার বেশি, তারপর আস্তে 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 ব্যাস বাড়ছে। তো সেই রকম কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এরকম কতগুলো কক্ষপথ আমরা দেখতে পাই এবং তাদের নামকরণ কীভাবে করা হয়েছে? নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুযায়ী দেখো, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 5 নম্বর কক্ষপথ, 6, 7, এবং এদেরকে একটা নাম দেওয়া হয়েছে। কি? 1 নম্বর কক্ষপথের নাম হচ্ছে কে, 2 নম্বর হচ্ছে এল, 3 নম্বর হচ্ছে এম, 4 নম্বর হচ্ছে এন, 5 নম্বর হচ্ছে ও, 6 নম্বর হচ্ছে পি এবং 7 নম্বর কক্ষপথ হচ্ছে কিউ। তাহলে আমরা কি পেলাম? নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। কীভাবে ঘুরতে থাকে? না সৌরজগতের যেরকম গ্রহগুলো সূর্যের চারিদিকে কন্টিনিউয়াসলি অর্থাৎ ঘুরছে, সেরকমভাবে ঘুরতে থাকে এবং সেটা নিউক্লিয়াসকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এগুলোকে আমরা বলি, এক একটা কক্ষপথকে স্থির কক্ষপথ বা মুখ্য শক্তি স্তর বা কোয়ান্টাম স্তর, এবং একে আমরা কি দিয়ে ইঙ্গিত করি? একে আমরা ইঙ্গিত করি এন দিয়ে চিহ্নিত করি। এন দিয়ে চিহ্নিত করি। এই এন দিয়ে চিহ্নিত করে তাহলে এখানে এনের মান, এক একটা কক্ষপথকে বলছি আমরা মুখ্য শক্তি স্তর। তাহলে এখানে এনের মান কত? এখানে ছোটো হাতের এন দিয়ে চিহ্নিত করি। এনের মান 1, এনের মান 2, 3 এবং সেই অনুযায়ী নামগুলো দেওয়া হয়েছে এল, এম, এন, ও, পি, কিউ, 7টা। এবার হচ্ছে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? যে কোনো কক্ষপথে যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে না। কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে তার একটা নির্দিষ্ট সংখ্যা আছে। এই সংখ্যাটা হচ্ছে 2 × n², 2 × n², যেখানে n হচ্ছে মুখ্য শক্তি স্তর, মানে n এর মান 1 থেকে 7 অবধি ভ্যালু মান হতে পারে, 1, 2, 3, 4 হতে পারে। তাহলে এক একটা কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে? তাহলে আমরা দেখি কে শক্তি স্তরে, কে শক্তি স্তরে কটা ইলেকট্রন থাকতে পারে? সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? সর্বাধিক ইলেকট্রন থাকার ফর্মুলা কি? 2n², তার মানে 2 হচ্ছে ফর্মুলার জন্য 2 আর n এর মান হচ্ছে 1, তাই n = 1, তাহলে হচ্ছে 2টো। এল এর ক্ষেত্রে n এর মান কত? 2, তাহলে 2 × 2², 8 হলো। তাহলে তাহলে এল কক্ষপথে কটা থাকবে ইলেকট্রন? 2 × 2² মানে 8। সর্বাধিক তার থেকেও কম ইলেকট্রন থাকতে পারে 3 নম্বর কক্ষপথ এম, এমে থাকবে কটা? 18টা। 4 নম্বরে দেখছি কটা? 32টা। এগুলো হচ্ছে এক একটা কক্ষপথে ম্যাক্সিমাম বা সর্বাধিক কটা করে ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যা। যেমন এখানে দেখো, কে কক্ষপথে কটা? 2টো, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 18টা, এন কক্ষপথে 32টা। তবে এরপরে মনে হতে তারপরে কক্ষপথে কটা হবে তাহলে? না, এখানেই সমস্যা। সেই ক্ষেত্রে কী হয়েছে যে আমরা 2n² এই ফর্মুলা অবশ্যই অ্যাপ্লাই করলাম, করে জানলাম, কিন্তু এর কতগুলো সীমাবদ্ধতা আছে। প্রথম সীমাবদ্ধতা কি? যে এনের মান যখন 4-এর বেশি হবে তখন ওই কক্ষপথে কখনোই 32টার বেশি ইলেকট্রন থাকবে না। আবার রিপিট করছি, এনের মান যখন 4-এর বেশি হবে অর্থাৎ মুখ্য শক্তি স্তর বা কোয়ান্টাম স্তরের মান যখন 4-এর বেশি হবে তখন সেখানে 32টার বেশি ইলেকট্রন
হবে না। হলো। তারপর হচ্ছে যে কোনো পরমাণুর বাইরের কক্ষপথে, বাইরের কক্ষপথ মানে কোনটা, ধরো এইটা, বা এটার ক্ষেত্রে চিন্তা করো এইটা, এই যে কক্ষপথটা একদম বাইরে যে কক্ষপথটা, যে কোনো পরমাণুর বাইরের কক্ষপথে কি বলছি আমরা, 8টার বেশি ইলেকট্রন থাকবে না। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাইরের ঠিক আগের কক্ষপথে, বাইরের ঠিক আগের কক্ষপথ মানে এই কক্ষপথ, এই কক্ষপথে কখনোই 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। বোঝা গেল? তাহলে এই পয়েন্টগুলো আমাদের আরও খুব ভালো করে মনে রাখতে হবে যে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে বা পারে না। সাধারণ ফর্মুলা হচ্ছে 2n², অর্থাৎ 2 ইন্টু মুখ্য যে শক্তি স্তর আছে তার স্কোয়ার করলে আমরা যে ফর্মুলা পাবো সেটা। কিন্তু যখনই 4 নম্বর কক্ষপথের থেকে বাইরে বেরিয়েছে, অর্থাৎ এনের মান 4-এর বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কখনোই কি পাবো না, 32টার বেশি ইলেকট্রন সেখানে থাকবে না। বাইরের কক্ষপথ হলে সেখানে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। আর বাইরের আগের কক্ষপথ হলে সেখানে 18টার বেশি ইলেকট্রন কখনোই থাকবে না। এরপরে আমরা আসছি কিছু কিছু মৌল আছে যাদের ক্ষেত্রে দেখা যাবে যে এই বাইরের কক্ষপথে, এই যে বাইরের কক্ষপথ রয়েছে সেই বাইরের কক্ষপথে এক্স্যাক্টলি 8টা ইলেকট্রন আছে কিছু কিছু মৌলের ক্ষেত্রে, যেমন হচ্ছে নিয়ন, অর্গান, ক্রিপ্টন, জেনন, রেডন, এই জাতীয় মৌলগুলো। এই জাতীয় মৌল, যেসব মৌলর ক্ষেত্রে বাইরে কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে, তারা কখনোই কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এদেরকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কটা আছে? 6টা, হিলিয়ামকে নিয়ে। কারণ হিলিয়ামের বাইরের কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে। তাহলে কটা নিষ্ক্রিয় মৌল পেলাম? হিলিয়াম, নিয়ন, অর্গান, ক্রিপ্টন, জেনন, রেডন। এদের প্রত্যেকেরই বৈশিষ্ট্য কি? একমাত্র হিলিয়াম ছাড়া এদের বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। কেন এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, এসব আমরা যখন এই চ্যাপ্টারেরই যখন রাসায়নিক বিক্রিয়ার পোর্শনটাতে যাব সেখানে আমরা ভালো করে জানব। এরপরে আসছি পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক কি? কারণ কোনো মৌলের নিউক্লিয়াসে যত সংখ্যক পজিটিভ চার্জ আছে সেটাই হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক। কি বলছি? ধরো মনে করো এই মৌলটা, এখানে কতগুলো পজিটিভ চার্জ আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, 12, 13, 14। 14টা দেখছি, তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 14। আবার একটা মজার ব্যাপার, কোনো মৌলের যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে, সেটা ক্লাস 7-এ পড়েছো। তাহলে পরমাণু ক্রমাঙ্ক বলতে আমরা কি বলবো? যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বা পরমাণুর বাইরে মোট ইলেকট্রন সংখ্যা। তারপরে আসছি ভর সংখ্যা। ভর সংখ্যা মানে আগেই নিউক্লিয়াস পড়ার সময় বলেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার মোট সমষ্টি, নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। এবং একটা মৌলের কিভাবে প্রকাশ করা হয়, এটা যদি একটা মৌলের চিহ্ন এক্স হয়, তার পরমাণু ক্রমাঙ্ক যদি জেড হয়, জেড লিখলাম, আর ভর সংখ্যা লিখলাম ডান দিকের উপরে। এইভাবে কোনো মৌলকে প্রকাশ করা হয়। কি কি প্রকাশ করে এখানে? এখানে হচ্ছে এক্সটা হচ্ছে মৌলের চিহ্ন, এটা হচ্ছে মৌলের ভর সংখ্যা, আর জেড হচ্ছে কি না তার পরমাণু ক্রমাঙ্ক। যেমন কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে কার্বনের চিহ্ন সি, এদিকেও লিখতে পারো বা এদিকেও লিখতে পারো। এই উপরেরটা কি? ভর সংখ্যা, নিচে যেটা আছে সেটা কি? পরমাণু ক্রমাঙ্ক। এবার এখান থেকে একটা জিনিস আমরা ক্যালকুলেট করতে পারি, ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আর এটা কি? পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। তাহলে এই যে 12 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে নিউট্রন সংখ্যা। আর একটা জিনিস তোমাদের এখানে করতে হবে, সেটা হচ্ছে এই যে প্রথম পর্যায় সারণীর যে প্রথম 20টা মৌল আছে, সেই 20টা মৌলের নাম আমাদের মুখস্থ করতে হবে। কোথা থেকে পাবো? এই নামগুলো আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা নামগুলো মুখস্থ করে নেবে। কী কী প্রথম 20টা মৌল? দেখো কীভাবে মুখস্থ করবো, সিরিয়াল অনুযায়ী, পরপর সিরিয়াল আছে, পরপর নাম মুখস্থ করবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ফসফরাস, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আপাতত তোমাদের কাজ হলো এই প্রথম পর্যায় সারণীর প্রথম 20টা মৌলের নাম এবং তাদের চিহ্নগুলো মুখস্থ করা। এটা আমাদের পরবর্তী ক্লাসে লাগবে। ঠিক আছে, আপাতত আজকে এই পর্যন্ত। যতদূর পড়ালাম যদি বুঝতে অসুবিধা থাকে আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে কোয়ারি করে জেনে নিও। সবাই ভালো থেকো।